নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়লেও ছেলে এখনও ঘুমোচ্ছিল। যেহেতু ওর অনেক রকমের ওষুধ চলছে তাই ঘুমের জেরটা একটু বেশি ওর। তো এখন মোটামুটি কিন্তু 8টা সাড়ে 8টা বেজে গেছে। অনেক লেটেই ঘুম থেকে উঠেছে, তার আগে কিন্তু আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। তো এখন ঘুম থেকে উঠে আমি বলছি ব্রাশ করে নিই। এদিকে দুদিন কিন্তু ব্রাশ করাতে পারিনি, যেহেতু ওর মুখের মধ্যে ইনফেকশান হয়েছিল, লাল লাল হয়ে গেছিলো, মুখে কিছু দিলেই ওর জ্বালা করতো, ব্যথা হতো। তো আজকে অনেকটাই কম আছে, তো ভাবলাম আজকে ব্রাশটা করিয়ে দিই, না হলে আবার দাঁতে ইনফেকশান হয়ে যাবে তখন। তো সেই জন্যই ঘুম থেকে তুলে অনেক ওকে কিন্তু মানাতে হয়। এমনি এমনি কিন্তু ব্রাশ করতে চায় না। এই যে বলেছি কলের পাড়ে নিয়ে যাব, তাহলেই কিন্তু ও ব্রাশ করতে রাজি হয়েছে, না হলে কিন্তু কোনো দিনই একা একা ব্রাশ করতে রাজি হয় না। আমি কিন্তু জোর করে ধরে ওকে ব্রাশ করিয়ে দিই। আর কিট্টু যখন থেকে হয়েছে ওর কিন্তু কোনো দিনই জিভে নোংরার যে সমস্যাটা অনেকের হয়, অনেক বাচ্চাদের যেমন দুধ খেলে হয় না সাদা হয়ে যায়, তো সেই সমস্যাটা ওর কিন্তু কোনো দিনই ছিল না। তবে এই যে কিছুদিন হলো জ্বর এসেছে ওর, সেই থেকে ওর জিভটা একটু নোংরা নোংরা লাগছিল। তো যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন কিন্তু ডাক্তারকে সেই কথাটা বলেছিলাম। আর দেখো কোনটা ফুল অ্যাপল ফুল না, ওটা জবা ফুল। গেলে পুজোতে দিতে হয় কালিমা, ওটা কালিমাকে দিতে হয়। তুমি নিয়ে নেবে, এটা ধরো। এটা কি বলো? ওটা টাং ক্লিনার। ক্লিনার। ঠিক আছে, ব্রাশ করে নাও তারপর, এখন নয়, আগে ব্রাশ করে নাও। তোমার জিভে কি হয়েছিল সোনা? তোমার জিভে কি হয়েছিল? হোয়াইট হয়ে গেছিল? আচ্ছা, ডক্টর কাছে গেছিলে? ডক্টর কাছে সব খেলা আছে তাই? আচ্ছা, ব্রাশ করে নাও। হ্যাঁ, আচ্ছা এনে দেবো, তুমি ব্রাশ করে নাও। তো যেটা বলছিলাম, ডাক্তারকে ওর জিভের যে ইনফেকশানগুলো হয়েছিল সেটা হওয়ার সাথে সাথে যে জিভটা সাদা রকম লাগছিল সেটাও কিন্তু বলেছিলাম। তখন কিন্তু ডাক্তার আলাদাভাবে কোনো রকম ওষুধ দেয়নি, বলেছিল বাচ্চাদের যে টাং ক্লিনারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ক্লিন করে দিতে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম সেটা কোথায় পাওয়া যায়, আমি কিন্তু এতদিন জানতাম না, যেহেতু ওর ওরকম কোনো সমস্যাই ছিল না। তো বললো যে কোনো দোকানেই বাচ্চাদের টাং ক্লিনার বললে দেখবে প্লাস্টিকের ওই জিভ ছোলাটা পাওয়া যায়। আমাদের বড়োদেরগুলো তো কেমন টিনের হয়, সেগুলোতে জিভ কেটে যাওয়ার ভয় থাকে, কিন্তু ওরটা আমি প্লাস্টিকেরটা এনেছিলাম আগের দিন, যেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেদিন কিন্তু এনেছিলাম। বেশি দামও না, 10 টাকা দাম। তো সেটা দিয়ে এখন ওই যে মুখটা পরিষ্কার করাচ্ছে, আগে একদিন করিয়েছে আর আজকে কিন্তু করাচ্ছে, তো অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে ওর এই ব্যাপারটা ভালোও লাগছে, এই জিনিসটার জন্য ও নিজে থেকে মাঝে মাঝে ব্রাশও করতে চাইছে। আর কিট্টু যখন ছোট ছিল, যখন আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম না, তার আগে কিন্তু কিট্টুকে 2-3 জায়গায় ডাক্তার দেখানো হয়েছে। সব ডাক্তারকে তো সব দিন পাওয়া যেত না, আর যে অমিতাভ ডাক্তারকে দেখায় তাকে কিন্তু প্রথম থেকে আমরা চিনতাম না, অনেক দিন পর থেকে দেখায়, এবং ওনাকে দেখানোর পর থেকে কিন্তু ওনাকেই দেখিয়ে যায়, যেহেতু উনি ডেলি বসেন। আগে সেটা জানতাম না, তার আগে 2-1টা ডক্টর দেখিয়েছিলাম। তো ডক্টর এত পরিমাণ ওষুধ লিখতো, টাকা লাগতো সেটা বড় কথা না, কিন্তু একটা বাচ্চার সামান্য জ্বর আসলে যে কত রকমের ওষুধ খাওয়াতে হতো সেটাই ভাবতে মাথা খারাপ হয়ে যায়। তখন তো বুঝতাম না, তখন সব কিছুই খাইয়ে দিতাম। কিন্তু যখন ব্যাঙ্গালোরে গেলাম তখন দেখলাম জ্বর আসলে শুধু জ্বরেরই ওষুধ দেয়, প্যারাসিটামল। আর এখানে জ্বর আসলে যে কত রকমের ওষুধ দেয় তা বলে বোঝাতে পারবো না। আর সর্দি কাশি বা লুজ মোশন হলে যে কত রকম ওষুধ দেয়, কত টাকা খরচা করিয়ে দেয় এখানকার ডাক্তার, সত্যি ভাবতেও আশ্চর্য। তবে ব্যাঙ্গালোরে যখন গেলাম তখন দেখলাম যে জ্বরের ওষুধ শুধু প্যারাসিটামল, তার সঙ্গে অন্য কোনো ওষুধ থাকবে না। আর যে লুজ মোশনের যে ওষুধটা সেটা শুধু স্যালাইন জল, আর তার সঙ্গে একটা লিকুইড, তার থেকে বেশি কিছু দেবে না। তো যাই হোক, এটাই তফাৎ হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল দিন দিন অনেকটাই অন্যরকম হয়ে যাচ্ছে, ডাক্তার দেখানো বিশ্বাস করাটাই মুশকিল। তো যাই হোক, সেসব কথা ছাড়ো, বড়দের ব্যাপার। তো এখানে হচ্ছে বৌদি সব রান্নাবান্না বৌদির তরকারি মরকারি সব কেটে দিয়েছে, আর দিদি কিন্তু আজকে রান্না করছে। দিদি আজকে চলে যাবে বিকেলবেলায়, আমার বাড়িতে থাকারও কথা ছিল কিন্তু থাকতে পারলো না, যেহেতু আমার ছেলের শরীরটা খারাপ হয়ে গেছে। তো হঠাৎ করে আমরা যেহেতু চলে এসেছিলাম, তো খুব খারাপ লাগছিল যে ও কোনো দিনই যায় না সেভাবে থাকবো বলে। অনেক দিন আগে 2-3 বছর আগে জামাইবাবুর সাথে গিয়ে কিন্তু একটা দিনই ছিল,
এবার ইচ্ছে ছিল, যেহেতু আমার হাজব্যান্ডও নেই, ওর হাজব্যান্ডও কাজে ব্যস্ত ছিল, তো আমরা ভেবেছিলাম যে আমরা একসঙ্গে 5-6টা দিন থাকবো, কিন্তু সেটা থাকা হলো না। সেই জন্য মনটা কিন্তু খুব খারাপ লাগছে যে দিদি এসেও থাকতে পারলো না, আমাকে চলে আসতে হলো। তো যাই হোক, এদিকে দেখো ছেলে আর দিদির ছেলে দুজনে মিলে এত নোংরা করেছে ঘর দুয়ার, তো আমি ভাবলাম একটু বেডটা ক্লিন করে নিই। আর কেউ কেউ কমেন্ট করেছো যে আমার দিদির হাজব্যান্ড কি করে। দিদির হাজব্যান্ড কি করে না সেটাই আমি কি বলবো, অনেক কিছুই করে। দিদির হাজব্যান্ড কিন্তু একটা চাকরি করে, মানে সরকারি একটা চাকরির মধ্যে আছে, তার সঙ্গে যে অ্যাভাকাস হয় সেখানে পড়াশোনা করায়, টিউশনি করায়, অনেক কিছুই করে। সব কিছু মিলিয়েই দিদিরা চলছে আর কি। তো যাই হোক, এদিকে দেখো ছেলে, দেখো আমি কিন্তু জানালাটা বন্ধ করে দিলাম, বাইরে কিন্তু কাঠের কাজ হচ্ছিল উঠোনে, কিন্তু ছেলে কিছুতেই শুনছে না। মানে কাঠের কাজ হলে তো ধুলো চলে আসে, সেই জন্য কিন্তু আমি বারবার জানলাটা বন্ধ করছি, আর ছেলে কিন্তু বারবার খুলে দিচ্ছে। আর দিদির রান্না করতে করতে এত গরম ধরে গেছে, ও একটু এসে ফ্যানের তলায় বসেছে। আর আমার দিদির জীবনটা কিন্তু আগে একদম অন্যরকম ছিল, এখন অনেকটাই বদলে গেছে। কেন বলো তো, দিদির যখন শ্বশুরমশাই বেঁচে ছিল, আমার জামাইবাবু যেহেতু একটাই ছেলে, তো দিদির যখন শ্বশুরমশাই বেঁচে ছিল, ওদের কিন্তু অনেক ব্যবসা ছিল, কোনো রকম আলাদাভাবে জামাইবাবুকে কোনো কাজ করতে হয়নি, বাড়িতে থেকেই ব্যবসা সামলাতো। আইসক্রিমের মিল ছিল, তারপর ভাটি ছিল, অনেক কিছু ছিল। তো সব কিছু মানে আমার দিদির যে শ্বশুরমশাই, ওনার ক্যান্সার হয়ে যায়, তো উনি মারা যান, তারপর সব কিছু নষ্ট হয়ে যায়। মানে কি বলবো, ভাগ্য কাকে বলে, যে যে সংসারে দিদির বিয়ে দেওয়া হলো সেখানে কিন্তু অনেক কিছু ছিল, অনেক কিছু। তারপর হঠাৎই শ্বশুরমশাই মারা গেলেন, তারপর জামাইবাবু একা একা এত কিছু সামলাতে পারলেন না, সব কিছু আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে গেল। মাঝের টাইমটা ওদের খুব মানে খারাপ কেটেছিল, মাঝের সিচুয়েশানটা, যখন জামাইবাবুর বাবার হচ্ছে ক্যান্সার হয়ে যায়। তারপরও কিন্তু মানে কিছুদিন উনি বেঁচে ছিলেন, তারপর বাইরে নিয়ে যাওয়া হয়, হঠাৎ উনি মারাও যান, তারপর সংসারটা একদম এলোমেলো হয়ে যায়। যেহেতু জামাইবাবু তখন মানে অতটাও ব্যবসার মধ্যে ঢুকেছিল না, যেহেতু বাবা হয় না, বাবা থাকলে আর ছেলেদের অত গা থাকে না, তো হঠাৎ যে উনি এভাবে মারা যাবেন কেউই ভাবতে পারেননি। তো সেই জন্যই আর কি। তো এখন ওরা অনেকটাই ভালো আছে, আর সবসময় ভালো থাক সেটাই চাই। আর আমার দিদি কিন্তু খুব সহজ সরল মনের মানুষ। আমাদের মনে যদি 10% জটিলতা থেকেও থাকে, আমার দিদির মনে কিছুই নেই, এটা কিন্তু আমরা সবাই দাবি করে বলতে পারি, আমাদের বাড়ির সবাই সেটাই বলে যে ও খুব সহজ মনের মানুষ। তো যাই হোক, এদিকে দেখো আজকে প্রচুর রান্না বান্না করেছে, যেহেতু দাদা বৌদি আমরা সবাই আছি, তো প্রচুর রান্না হয়েছে, সবাই মিলে হাতে পাতে করা হয়েছে। আর মা এদিকে গ্যাসটা পরিষ্কার করছে, তো মা বলছে এটা আবার কি ভিডিও করছিস। আমি বলছি তোমরা যেটা কাজ করছো সেটাই তো দেখাবো, এখন তো আমার আলাদাভাবে সেরকম কোনো কাজ করা লাগছে না, যেহেতু দিদি আছে, বৌদি আছে, মা আছে, তো আমি আর সেরকম কোনো কাজ করছি না। আর দেখো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না হয়েছে। এই যেখানে ডাল হয়েছে, মুসুর ডাল, যেটা না হলে বাড়িতে যেহেতু 3টে বাচ্চা আছে, না হলে হয় না মুসুর ডাল। আর এখানে দাদা এনেছিল মাছ, কাতলা মাছটা খুব সুন্দর করে মা লাস্টে রান্না করলো, মানে দিদি সব কিছু রেডি করে দিয়েছিল, ভেজে টেজে রেখে দিয়েছিল, মা লাস্টে রান্না করলো। আর এখানে আছে পুঁই শাক, পটল ভাজা, আমার ছেলের জন্য একটা মাছ ভাজা তুলে রাখা হয়েছে, যেহেতু ওর ঝোলের মাছটা ধুয়ে খেলে ওর ঝাল লাগে, আর যেহেতু মুখ ইনফেকশন হয়েছে তো বেশি ঝাল লাগছে। আর তার সঙ্গে একটা ছ্যাঁচড়া হয়েছিল, যেটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর তার সাথে ছিল টমেটোর চাটনি আর ভাত, মানে ভাত তো সকালে করা হয়েছিল, একটু কম লাগছিল মায়ের, তাই কিন্তু একটু কুকারে বসিয়ে দিয়েছিল আলাদাভাবে। তো রান্নাবান্না কিন্তু বেশ সুন্দর হয়েছিল সব কিছু। আর এখানে আমি একা একা বসেছিলাম, স্নান করেছি, চুলটা শুকোবো, সেই সময় কিন্তু কারেন্ট চলে গেছে। সব থেকে রাগ হয় এই টাইমটা, যখন তুমি ভাবছো যে খাওয়া দাওয়া করে একটু শুবে, বা ঠিক খাওয়ার সময়, নাহলে একটু ভাববে যে চুলটা শুকোবো, সেই সময় যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু খুব মানে খারাপ লাগে। আর কোথাও না কোথাও আমার মনটা জানি না কেন খারাপ লাগছে। এখানে আছি, ভালোই আছি, সবার সঙ্গে ঘুরছি ফিরছি, কথা বলছি, তবুও যেন মনের ভেতরটা একটু কেমন লাগছে। তো যাই হোক, এখানে কিন্তু ছেলে আর দিদির ছেলে কিন্তু খুব মারামারি করেছে। এবার আমার দিদির ছেলের কি হয় বলো তো, বড় হয়ে গেছে, তো ও মার খায়, কিন্তু কাউকে মারতেও পারে না, আবার বাড়ির সবাই ওকে কেউ সাপোর্টও করে না। বড় হয়ে গেলে এই এক সমস্যা, সবাই আমার ছেলেকেই সাপোর্ট করে, যেহেতু ও ছোট। আর এই যে একটা ললিপপ, মানে তোমরা তো দেখলে আগে ওরা খেয়েছিল, তো আমার ছেলে অনেক দিন হলো ললিপপ খায় না, তো আজকে হঠাৎ করে মন চাইছিল চকলেট খাবো চকলেট খাবো বলছিল বারবার, তো মা কিন্তু এনে দিয়েছিল। আর একটা এক্সট্রা ছিল, সেটা কিন্তু আমার দিদির ছেলে হাতে দিয়েছে, ব্যাস আমার ছেলের কিন্তু সেই কান্না শুরু হয়ে গেছে। তো দিদি বলছে চল আমি তোকে নিয়ে যাচ্ছি, আমি কিন্তু কিনে দিচ্ছি। আর ওইদিকে আমার মামার ছেলে, ও কিন্তু বাইরে থাকে, ও একটা কাজের সাথে যুক্ত আছে। তো যাই হোক, ও এসে কিন্তু ছেলেকে কোলে নিচ্ছে, আর ও কিন্তু কিছুতেই যাবে না, ও বলছে না আমি কিন্তু দোকানে যাব।
তারপর কিন্তু আর কোনো রকম ভিডিও করিনি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। দিদি কিন্তু আমাদের পাশেই, একদম বাড়ির পাশেই এই চপের দোকানগুলো বসে। মানে এখানে থাকলে আমার কোনো অসুবিধা হয় না, যখন যেটা খেতে মন চায় খেতে পাই। টাকাটা বড় কথা না, কিন্তু আশেপাশে থাকাটাও জরুরি। আমার শ্বশুরবাড়িতে কিন্তু আশেপাশে কিছুই সেরকম মনের মতো পাই না, তো মাঝে মাঝে খেতে মন চাইলেও কিন্তু নিয়ে আসা হয় না। তো যাই হোক, এখানে কিন্তু দিদি বেশ অনেক রকমের চপ নিয়ে এসেছিলো। আর আমার ছেলে এই ধরনের কোনো খাবার, তেলে ভাজা বাইরের খাবার একদম খেতে চায় না। যে দিচ্ছি দেখো, ওর খাওয়ার কোনো ইচ্ছে নেই, মুখে দিয়েও বলবে যে না, খাবো না। তো এদিকে এনেছিল আলুর চপ, এনেছিল বেশ অনেকগুলোই আলুর চপ, তার সঙ্গে ডিমের চপ আনা হয়েছিল, আর কিন্তু পেঁয়াজি আনা হয়েছিল। আর দিদির ছেলে এখানে বসে বসে খাচ্ছে। আর ওকে তো দেখালামই, মানে আগের একটা ক্লিপে তো দেখালাম যে ওর সামনে দাদুগুলো একদম পড়ে গেছে, তো ওর খেতে খুব অসুবিধা। তো যাই হোক, চলো এবার আস্তে আস্তে ভিডিওটা শেষের দিকে নিয়ে যাই। আর এখানকার এই যে তেলে ভাজাগুলো খেতে কিন্তু খুব টেস্টি। প্রথমে যখন খেতাম তখন কিন্তু অতটাও ভালো লাগতো না, এখন আস্তে আস্তে কিন্তু খাবারগুলো টেস্টি হয়ে গেছে। আর আমরা ছোটোবেলা থেকে যার কাছে এই খাবারগুলো খেতাম, তারা কিন্তু এখন অন্য কোনো কাজ করে, তো তাদের হাতের যে স্বাদটা আর কোনো কিছুতেই পাওয়া যায় না। আর এই যে ডিমের চপটা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর তোমাদেরকে তো বলি যে তোমরা কমেন্ট করলে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।